এই ভিডিওটাতে ক্লাস 11-এর প্রিভিয়াস ইয়ারের বড় কোশ্চেনগুলোর সলিউশন করে দেবো। আর এই ভিডিওটা দেখলে তোমরা পাস করে যাবে বায়োলজিতে, এটা শিওর থাকো। সো পুরোটা দেখো, একটা কোশ্চেনও মিস করো না। আর লাইক সাবস্ক্রাইব করে দাও। চলো কোশ্চেনগুলো সলভ করি। তো স্টার্টিংটা করছি 2015 দিয়ে। 2015-র এমসিকিউগুলো তো আগের পার্টে সলিউশন করে দিয়েছি, যারা দেখোনি আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি বড় কোশ্চেনে, গ্রুপ সি এর কোশ্চেনগুলোতে। তো এটা হচ্ছে গ্রুপ সি, এখানে 9টা কোশ্চেন করতে হয়, 3 মার্কস করে এক একটা। তো এখানে এক্সট্রা অনেকগুলো কোশ্চেন আছে, আমি সবগুলোই করছি কারণ সবগুলোই তো ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে একটা দেখা যাক। বলেছে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলে কেন? তো উভচর মানে কি, যার জল আর স্থল দুটোই লাগে। তো ব্রায়োফাইটাদের স্থলে জন্মানো হলেও এদের নিষেকের জন্য জল লাগে, এই জন্য এদের উভচর উদ্ভিদ বলা হয়। এরপর বলেছে এদের দুটো বৈশিষ্ট্য লেখো। তো এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ড, মূল বা পাতা প্রকৃতপক্ষে নেই, ঠিক আছে। আর সেকেন্ড কেস, এদের মধ্যে সংবহন কলাতন্ত্র গড়ে ওঠেনি, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নেই। এরপর নেক্সট কোশ্চেন, ইউথেরিয়া ও মেটাথেরিয়ার মধ্যে দুটো পার্থক্য লেখো। বাম দিকে দেখো দুটো পয়েন্ট করা আছে, অপরিণত শাবক প্রসব করা আর প্লাসেন্টা থাকা না থাকা, এর উপর ভিত্তি করে কিন্তু পার্থক্যটা হবে। ইউথেরিয়া অ্যাকচুয়ালি পরিণত শাবক প্রসব করে, যেমন মানুষ পরিণত শাবক প্রসব করে, কিন্তু মেটাথেরিয়ারা অপরিণত শাবক প্রসব করে, যেমন ক্যাঙ্গারু। এরপর প্লাসেন্টা থাকা না থাকার ভিত্তিতে যদি পার্থক্য বলি, তাহলে ইউথেরিয়াদের ক্ষেত্রে প্লাসেন্টা থাকে, মানুষের প্লাসেন্টা থাকে তো, কিন্তু মেটাথেরিয়াদের ক্ষেত্রে প্লাসেন্টা সেইভাবে থাকে না। ক্যাঙ্গারুদের প্লাসেন্টা থাকে নাকি? থাকে না। এরপর তার সাথে আরেকটা কোশ্চেন আছে, হাইড্রা যে পর্বের অন্তর্গত সেই পর্বের দুটো বৈশিষ্ট্য লেখো। তো হাইড্রা কোন পর্বের অন্তর্গত? নিডারিয়া। নিডারিয়ার বৈশিষ্ট্য কী হবে? প্রথম কথা, এরা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ একটোডাম আর এন্ডোডাম দুটো আছে, মেসোডামটা নেই, তাই দ্বিস্তর বিশিষ্ট বা ডিপোব্লাস্টিক। আর সেকেন্ড বৈশিষ্ট্য হবে এদের মধ্যে নিডোব্লাস্ট নামক দংশক কোষ দেখা যায়, ঠিক আছে, ওই জন্যই তো নামটা নিডারিয়া। এরপর 11 বলেছে পুরুষ ও স্ত্রী আরশোলার পার্থক্য নির্ণয় করো। ইট ইজ আউট অফ সিলেবাস, সো আর যাচ্ছি না, সময় বাড়বে। তারপর বলেছে হিমোসিল কি, এটাও আউট অফ সিলেবাস, বাট একটু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই তাই। রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে, মেনলি আর্থ্রোপডাদের এটা দেখা যায়। এরপর 12, চিত্রের সাহায্যে ভালভেট ও টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস দেখাও। এটা সে উদ্ভিদের মরফোলজি থেকে দিয়েছে, তো তোমরা ছবি এঁকে এটা বোঝাবে। নেক্সট কোশ্চেন, পর্ণকাণ্ড কি? তো দেখো, মরু উদ্ভিদের পাতাগুলো ছোট হয় বা কাঁটায় পরিণত হয়, এদের যে কাণ্ডটা আছে না, সবুজ, চ্যাপ্টা আর রসালো হয়। তো এই ধরনের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। তোমরা ফণিমনসা দেখে থাকলে দেখতে পাবে, তার যে কাণ্ডটা হয় সেটা সবুজ হয়, চ্যাপ্টা হয় এবং অনেকটা রসালো হয়, ভেতরে রস থাকে। তো ওই জন্য এই টাইপের কাণ্ডগুলোকে বলা হয় পর্ণকাণ্ড। তারপর বলেছে মূল ও কাণ্ডের মধ্যে দুটো প্রধান পার্থক্য। তো প্রথম পার্থক্য যদি ট্রপিক চলন দিয়ে বলি, সেক্ষেত্রে মূলে জিওট্রপিক চলন দেখা যায়, অর্থাৎ মূল কিন্তু মাটির নিচের দিকে অগ্রসর হয়, অভিকর্ষের দিকে, কিন্তু কাণ্ডে ফটোট্রপিক চলন দেখা যায়, অর্থাৎ সূর্যের আলো যেই দিকে প্রেজেন্ট থাকে সেই দিকে মেনলি কাণ্ডের গতি দেখা যায়। আর ভ্রূণমূল ও ভ্রূণমুকুল থেকে উৎপত্তি বলতে গেলে, মূল তৈরি হয় কিন্তু ভ্রূণমূল থেকে, আর কাণ্ড তৈরি হয় ভ্রূণমুকুল থেকে। তারপর বলছে ক্যারিওপসিসের উদাহরণ দাও। তো ক্যারিওপসিস বলতে কি বলবো, যে সমস্ত ফলের ফলোত্বক আর বীজোত্বক একই, মানে একটাই জিনিস, আলাদা করে সেপারেটে নেই, সেটাকে ক্যারিওপসিস বলে। তো এর উদাহরণ হচ্ছে ধান হবে, ধানের যেটাই ফলোত্বক সেটাই বীজোত্বক। তারপর বলেছে উৎসেচকের তালাচাবি নকশা ক্রিয়া পদ্ধতি ব্যাখ্যা করো। দেখবে এনজাইমের যে লক্কি হাইপোথিসিস আছে সেইটা বলতে বলেছে। তো 3 নম্বরের এত বড় এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এটা বইয়েতে আছে, না পারলে নেক্সট আমি দেখছি। এবার 14টা দেখো কি বলেছে, মাইটোটিক চক্র কি? তো দেখো, একবার মাইটোসিস হওয়ার ফলে কী হয়, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এবার যেই দুটো কোষ তৈরি হলো সেগুলো কি সঙ্গে সঙ্গে আবার বিভাজিত হয়ে যাবে? না,
সেগুলো প্রথমে ইন্টারফেজ দশায় বৃদ্ধি পাবে, তারপর আবার মাইটোসিসে ঢুকে আবার বিভাজিত হবে, আবার ইন্টারফেজে ঢুকে বৃদ্ধি পাবে, আবার মাইটোসিসে ঢুকবে। এই যে পর্যায়ক্রমিক আবর্তন, এটাকেই বলা হয় মাইটোটিক চক্র। তারপর বলেছে সাইন্যাপসিস কী। তোমরা জানো মিওসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলো তাদের ক্রোমাটিডগুলোর মধ্যে জোট বাঁধে, তো ওটাকেই বলা হয় সাইন্যাপসিস। অর্থাৎ দুটি ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের জোড় বাঁধার পদ্ধতিকেই বলা হয় সাইন্যাপসিস। তোমরা জানো সাইন্যাপসিসের মাধ্যমে মিওসিসে বাইভ্যালেন্ট গঠিত হয়। ওর সাথে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, কায়াজমা আর ক্রসিং ওভার বলতে কী বোঝো? এটা বেশিরভাগই কমন কোশ্চেন, আরেকটা ইয়ারে পড়েছে, তখন আমি বলে দিচ্ছি। বলেছে সেন্ট্রোজোমের ভূমিকা কী। তো সেন্ট্রোজোম মেনলি কী করে, বেমতন্তু বা স্পিন্ডেল ফাইবার গঠন করে। তোমরা মাইটোসিসের অ্যানাফেজ দশায় দেখেছো বেমতন্তু কী কাজ করে, সুতরাং বুঝতেই পারছো সেন্ট্রোজোমের ভূমিকা কী। এরপর তোমার যাচ্ছি আমরা 15তে। বলেছে অভিশ্রবণ আর শোষণের গুরুত্ব লেখো। শোষণটা তোমরা ঘরে করবে, আমি অভিশ্রবণটা বলছি। অভিশ্রবণ দ্বারা গাছ মাটি থেকে জল শোষণ করে, অর্থাৎ মাটি থেকে যে জলটা নেয় গাছ, সেটার জন্যও কিন্তু অভিশ্রবণটা নিডেড, দরকার। আর তাছাড়া পত্ররন্ধ্রের উন্মোচন আর বন্ধ হওয়াতে, পত্ররন্ধ্র খুলবে বন্ধ হবে, তার জন্য অভিশ্রবণ চাপের একটা গুরুত্ব আছে, ঠিক আছে, রসস্ফীতির একটা ব্যাপার আছে। এরপর 16, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝো? আমি ইজিলি ব্যাপারটা বলে দিচ্ছি। ফসফোরাইলেশন মানে একটা ফসফরাস অ্যাড হওয়া। কোথায় অ্যাড হবে? এডিপিতে। তো এডিপি, ডিপি মানে কি? ডাইফসফেট। ডাই মানে দুটো, তো দুটো ফসফেটের সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, নিশ্চয়ই 3টে ফসফেট হবে, আর 3টে ফসফেট কি ট্রাইফসফেট ফলে। তো এডিপি থেকে এটিপি হওয়া, এটাকেই বলা হয় ফসফোরাইলেশন। এরপর এটা যখন অক্সিজেনের উপস্থিতিতে হবে, তখন এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তার সাথে আরেকটা প্রশ্ন আছে, কেলভিন চক্র কী? তো সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যে পদ্ধতির মাধ্যমে আরইউবিপি CO2-র সাথে যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে এবং পুনরায় আরইউবিপি তৈরি করে, তাকে কেলভিন চক্র বলে। এরপর 16তেই দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, বলেছে বাসন্তীকরণের গুরুত্ব লেখো। তো দেখো উত্তরটা এখানে লেখা আছে। বাসন্তীকরণের গুরুত্ব হচ্ছে পুষ্প প্রস্ফুটন ত্বরান্বিত করা যায়, অর্থাৎ ফুল ফোটাকে বা ব্লুজুমিংকে একটু স্পিডি করা যায়, তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে। আর তাছাড়া এই বাসন্তীকরণের ফলে দেখা গেছে যে উদ্ভিদগুলো তৈরি হয় না, সেগুলো ছত্রাক প্রতিরোধী বা অ্যান্টি ফাঙ্গাল টাইপের কিছুটা হয়। এরপর তার সাথেই আরেকটা কোশ্চেন ছিল, ইথিলিনের কাজ কী? তো ইথিলিন একটা হরমোন, এর কাজ হচ্ছে প্রথমত দ্রুত ফল পাকিয়ে দেয় আর দ্রুত অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, ঠিক আছে। তারপর 17 বলছে মানুষের অগ্নাশয় রসের স্বাভাবিক উপাদানগুলো কী কী? তো অগ্নাশয় রসে দেখো মেনলি অ্যামাইলেজ, লাইপেজ, এই সমস্ত উৎসেচকগুলো থাকে। তাছাড়া Na+, K+, ক্লোরিন মাইনাস ক্লোরাইড যে আয়ন, জল, এইসব থাকে। তার সাথেই আছে ম্যারাসমাস কি? তোমরা পড়েছো ম্যারাসমাস এবং কোয়াশিয়কর দুটোই হচ্ছে অপুষ্টিজনিত রোগ। PCM বা PEM যারা পড়েছো তারা জানো এইগুলো সম্পর্কে। ম্যারাসমাস মেনলি প্রোটিনের অভাবে হয়। অনেক বাচ্চা দুধ, মাংস, ডিম ঠিকঠাক খেতে পারে না, ঠিক আছে, মানে পায় না আর কি খেতে। তো তাদের শরীরে ওই সব জিনিসের ল্যাকের জন্য, মেনলি প্রোটিন ল্যাকের জন্য, প্রোটিনের অভাবের জন্য রোগ দেখা যায়। হাড় বেঁকে যায়, বাইরে হাত ঝিরঝির করে, মাংসপেশি ঠিকঠাক গঠিত হয় না। তো এটাই হচ্ছে ম্যারাসমাস, ওকে। এরপর 18 বায়ুথলির বায়ুর উপাদানগুলি কী কী? তো বায়ুথলির যে বায়ু থাকে সেখানে মেনলি যেই গ্যাসগুলো থাকে সেগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। তারপর বলেছে বায়ু ধারকত্ব কী? তো দেখো সর্বোচ্চ প্রশ্বাস ক্রিয়ার পর, মানে একবার সর্বোচ্চ শ্বাস নেওয়ার পর যতটা বায়ু নিঃশ্বাসের মাধ্যমে একবারে ত্যাগ করা যায়, তুমি একবার শ্বাস নেবে, তারপর যতটা বেশি বায়ু একবারে ছাড়তে পারবে, সেটাই কিন্তু তোমার বায়ু ধারকত্ব।
এরপর নেক্সট কোশ্চেন, মূত্রের স্বাভাবিক উপাদানগুলো কি কি? তো মূত্রের স্বাভাবিক উপাদানগুলো হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, NaCl, KCl এইসব। আর তার সাথেই বলেছে ADHএর কাজ কি? তো অনেকগুলো কাজ আছে। একটা কাজ যদি বলি, নেফ্রনের যে DCT আছে বা দূরবর্তী সংবর্ত নালিকা, সেখান থেকে জল পুনঃশোষণ করা ADHএর কাজ। ADHএর আরেকটা নাম আছে, সেটা কমেন্ট করে জানাও, আমি দেখতে চাই। তো আমাদের কিন্তু গ্রুপ সিটা 2015 সালের কমপ্লিট। এরপর আমরা চলে যাব 2016 সালে। আমরা 2016 সালের কোশ্চেনে গ্রুপ সিতে লাইটটা জুড়ে দিই। ফার্স্টে বলেছে অস্টিকথিস আর কন্ডিকথিসের মধ্যে পার্থক্য লেখো। দুটোই মাছ, বাট দুটোর মধ্যে পার্থক্য আছে। অস্টিকথিসের ক্ষেত্রে যে কঙ্কালতন্তু সেটা অস্থি দিয়ে গঠিত হয়, আর কন্ডিকথিসের ক্ষেত্রে তরুণাস্থি দিয়ে। রুই মাছের হাড় থাকে, কিন্তু হাঙর মাছের তরুণাস্থি। এবার অস্টিকথিসের ক্ষেত্রে বহির্নিষেক সম্পন্ন হয়, অর্থাৎ মাছগুলো জলেতেই শুক্রাণু টুকরাণু ছেড়ে দেয় ডিম্বাণুয়ারে, ওগুলো মিলিত হয়ে কিন্তু তোমার নিষেক হয় বাইরে, শরীরের বাইরে। কিন্তু কন্ডিকথিসের ক্ষেত্রে অন্তর্নিষেক ঘটে, অর্থাৎ শরীরের ভেতরে নিষেকটা ঘটে। এরপর বলেছে ছদ্মশিলম বিশিষ্ট একটা প্রাণীর নাম লেখো। অনেক সময় বলে সিউডোশিলম বিশিষ্ট, তো একই জিনিস, মোটেই ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার না। তো এটা মনে রাখবে, MCQয়ে প্রায় পড়ে। এটা হবে গোলকিমি বা অ্যাসক্যারিস, ঠিক আছে। তারপর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, প্রোটিস্টার 3টে বৈশিষ্ট্য লেখো। তো দেখো, প্রোটিস্টা সাধারণত এককোষী হয়, ইউক্যারিওট হয়, আদর্শ নিউক্লিয়াস অবশ্যই আছে যেহেতু ইউক্যারিওট, আর পর্দাবৃত কোষাঙ্গাণু থাকে। জাস্ট এই 4টে লিখে দেবে। 3টে বলেছে, বাট 4টে লিখবে, স্যার ফিদা হয়ে যাবে। অবশ্যই ঠিকঠাক করে লিখতে হবে। এবার 11, কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলার শ্রেণী বিভাগ করো। তো ভাজক কলাকে 3টে ভাগে ভাগ করা যায়, মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম, রিব মেরিস্টেম। মেরিস্টেম মানে কি? ভাজক কলা। মাস মেরিস্টেম কি? যে সমস্ত ভাজক কলার কোষগুলো সব তলে বিভাজিত হয় সেটা মাস মেরিস্টেম। যে সমস্ত ভাজক কলার কোষগুলো কেবলমাত্র দুটো তলে বিভাজিত হয় সেগুলো প্লেট মেরিস্টেম। এবং যেই সমস্ত ভাজক কলার কোষগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট তলে বিভাজিত হয় সেগুলো রিব মেরিস্টেম। এবার 12তে বলেছে আবরণী কলা ও যোগ কলার মধ্যে পার্থক্য লেখো। তো মেনলি দেখো, আবরণী কলার ক্ষেত্রে কী হয়, একটা ভিত্তি পর্দার ওপর কোষগুলো সাজানো থাকে, ঠিক আছে। মনে করো একটা পর্দা, তার ভেতরে তুমি তার উপর অনেকগুলো জিনিস সাজিয়ে সাজিয়ে রাখছো, অনেকগুলো বল। তো আবরণী কলার কোষগুলো কিন্তু ঠিক সেইভাবেই থাকে, কিন্তু যোগ কলার ক্ষেত্রে এইসব ভিত্তি পর্দা কিছু থাকে না। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। আর সেকেন্ড ডিফারেন্স, আবরণী কলা আমাদের মেনলি দেহের বহির্ভাগটা, আচ্ছাদনটা তৈরি করে। আমাদের চুল নখ থেকে শুরু করে আমাদের টোটাল যে স্কিনটা কে তৈরি করেছে? আমাদের আবরণী কলা, ঠিক আছে, এপিথেলিয়াম টিস্যু। বাট আমাদের দেহের ভেতরটা, হাড়, রক্ত, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কে তৈরি করেছে? যোগ কলা বা কানেকটিভ টিস্যু। ওকে। এবার অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, ট্রাকিয়া আর সিবনলের মধ্যে পার্থক্য লেখো। তো দুটোই তো পরিবহন করে, কিন্তু পার্থক্য আছে। ট্রাকিয়া হচ্ছে আমাদের জাইলেমের উপাদান, কিন্তু সিবনল ফ্লোয়েমের উপাদান। ট্রাকিয়া খনিজ লবণ বা জল যেটা পরিবহন করে ঊর্ধ্বমুখী, অর্থাৎ নিচ থেকে ওপরের দিকে, মূল থেকে শোষণ করে নিচ থেকে ওপরের দিকে ওঠায়। কিন্তু সিবনল এটা পাতায় তৈরি সালোক সংশ্লেষে উৎপন্ন যে খাদ্য সেটাকে উভমুখী, অর্থাৎ সব দিকে কিন্তু পাঠাতে পারে, শুধু উপর দিকে নয়, সব দিকে, ওপর নিচ সাইড সব দিকে পাঠাতে পারে। এরপর বলেছে 13, প্রোক্যারিওটিক কোষের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। তো অ্যাট ফার্স্টলি প্রোক্যারিওটিক কোষ মানেই তার আদর্শ নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াসের বদলে নিউক্লিওয়েড বা জেনোফোর থাকে। যে রাইবোজোম থাকে সেটা 80S এর বদলে 70S হয়। এস মানে ভেদভাগ। আর পর্দাবৃত কোষাঙ্গাণু কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না, তোমরা এটা জানো, 9 থেকে পড়ছো তো এগুলো। তারপর বলেছে অথবা দিয়ে নিউক্লিয়াসের পরমাণু গঠনের বিবরণ দাও। পরমাণু গঠন, পরমাণু গঠন এইসব নাম শুনলে তোমরা বিভ্রান্ত হয়ে মোটেই যাও না। গঠন মানে স্ট্রাকচার। তো কী করবে, নিউক্লিয়াসের একটা সুন্দর থেকে ছবি আঁকবে লেড পেন্সিলে, এবং সেখানে বিভিন্ন পার্টসগুলো চিহ্নিত করে দেবে, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, এইসব।
আর হালকা করে এক একটা সম্পর্কে হালকা করে 2-3 লাইন লিখে দেবে। মাস্টার যদি না 3-3 দেয় আমার সাথে যোগাযোগ করবে। তারপর বলেছে 14, উৎসেচকের নিম্নলিখিত ধর্মগুলো আলোচনা করো। তো বলেছে তাপ সুবেদিতা। দেখো, খুব বেশি হিট বা খুব কম হিটে এনজাইম কিন্তু ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। বেশি তাপ দিলে এনজাইম ধ্বংস হয়ে যায়। একটা নির্দিষ্ট টেম্পারেচারে এনজাইম ভালো কাজ করে, এটাকেই তাপ সুবেদিতা ধর্ম বলে। এটা মেনলি হয়ে থাকে 30 থেকে 35 ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রা, ভালো কাজ করে ওই তাপমাত্রায়। বলেছে পিএইচ সুবেদিতা। তো এক একটা উৎসেচক এক একটা পিএইচে ভালো কাজ করে। যেমন তোমার পেপসিন যেটা আছে সেটা কম পিএইচে ভালো কাজ করে, মানে খানিকটা অ্যাসিডিক মিডিয়ামে বা আম্লিক মাধ্যমে। আবার আমাদের যে ট্রিপসিন আছে সে পুরো পেপসিনের উল্টো, এটা বেশি পিএইচে কাজ করে, ক্ষারীয় মাধ্যমে। তারপর বলেছে সাবস্ট্রেট গাঢ়ত্ব। তো সাবস্ট্রেট গাঢ়ত্ব যদি বাড়ে এনজাইমের ক্রিয়া করার হারটাও কিন্তু বাড়ে, বেশি পরিমাণে কাজ করতে পারে এনজাইম, ঠিক আছে। এটাকে বলা হয় সাবস্ট্রেট গাঢ়ত্ব ধর্ম। এরপর 15টা কী বলেছে, পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়া সম্পর্কিত পটাশিয়াম ম্যালেট তত্ত্বটা বিবৃত করো। ব্যাপক বড় কোশ্চেন, এটা বোঝাতেও বেশি সময় লাগবে। সো এটা নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও বানিয়ে দেবো পরে, চেষ্টা করব। আপাতত এটা থাক, ব্যাপক বড় এক্সপ্লেনেশনটা হবে, ঠিক আছে। নেক্সট, আলোক শোষণের বৈশিষ্ট্যগুলো কী। তো আলোক শোষণ মানে ফটো রেসপিরেশন, যেটাকে তোমরা C2 সাইকেল বলো। তো তার বৈশিষ্ট্য কী? ফার্স্টলি, আলোক শোষণের ক্ষেত্রে যে শ্বসন বস্তু হয় না সেটা হয় গ্লাইকোলেট, এবং এটা একটা নির্দিষ্ট অঙ্গাণুতে সম্পন্ন হয় না, টোটাল 3টে কোষ অঙ্গাণুতে সম্পন্ন হয়, যেটা একটা MCQ এর জন্য ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চেন। বলে C2 সাইকেল বা আলোক শোষণ কোন 3টে অঙ্গাণুতে সম্পন্ন হয়, মনে রাখবে, ক্লোরোপ্লাস্ট, প্যারেক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া, এই 3টে কোষ অঙ্গাণুতে আলোক শোষণ বা C2 সাইকেল সংগঠিত হয়, ঠিক আছে। তো এটা দুটো বৈশিষ্ট্য হয়ে গেল। এরপর বলছে উদ্ভিদের বৃদ্ধিতে আলো, জল আর হরমোনের ভূমিকা কী। সে পাতি কোশ্চেন বাচ্চাদের, যাই হোক। আলো, জল এগুলো তো ফার্স্টলি ট্রপিক চলনে সাহায্য করে, সেকেন্ডলি সালোক সংশ্লেষে কাজে লাগে, থার্ডলি অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আবার কি করবে, এত কাজ করতেছে। আর হরমোন তো বলে বলে পারিনি, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন তো কোষের বৃদ্ধি করে আর ছাড়েনি, তো এটা করবে নিজেরা। তারপর বলেছে 17, পরিপাক নালীর কোন অংশ থেকে HCl গঠিত হয়। এটা হচ্ছে পাকস্থলী থেকে। পাকস্থলীতে আমাদের যে অক্সিনটিক কোষ আছে সেখান থেকে HCl গঠিত হয়। এটা কি করে কি জানো? তোমরা তো এখন বার্গার, পিৎজা এইসব খাচ্ছ, তো ওতে নিশ্চয়ই কিছু জার্মস আছে, জীবাণু আছে, তো এই জীবাণুটাকে HCl ধ্বংস করে দেয়। তাছাড়া পেপসিনোজেন বলে একটা জিনিস আছে, সেটাকে HCl আম্লিক করে পেপসিন করে দেয়, ঠিক আছে, যেটা প্রোটিন পরিপাক করতে সাহায্য করে। তারপর বলে যে পরিপাকে গ্যাস্ট্রিন আর সিক্রেটিনের ভূমিকা উল্লেখ করো। তো গ্যাস্ট্রিন কী করে? পাক রস, HCl এইসব ক্ষরণ করে। আর সিক্রেটিন কী করে? গ্যাস্ট্রিন বাড়াবাড়ি করলে তখন তাকে ক্ষরণটা প্রতিরোধ করে, ঠিক আছে, মানে গ্যাস্ট্রিনকে কন্ট্রোলে রাখা সিক্রেটিনের কাজ। এবার 18, ফিকের মূলনীতিটা বিবৃত করো। তো ফিকে বলেছিলেন একক সময়ে যে পরিমাণ কোনো গ্যাস ফুসফুসে প্রবেশ করে, যে কোনো গ্যাস বা বেরিয়ে যায়, সেইটা হিসাব করা হবে কীভাবে? ফুসফুসে প্রবেশকারী ধমনী রক্তে আর ফুসফুস ত্যাগকারী শিরা রক্তে ওই গ্যাসটার যে ডিফারেন্স বা পার্থক্য সেটার সাথে ওটা সমান হবে, ঠিক আছে। বুঝতে পারলে নাকি জানি না, পরে আমি সার্কুলেশন পড়ানোর সময় বলে দেবো। তারপর বলেছে করোনারি থ্রম্বোসিস আর অ্যানজাইনা পেক্টোরিস কী। তো দেখো, করোনারি ধমনীতে যদি রক্ত জমাট বেঁধে যায় সেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। আর অ্যানজাইনা পেক্টোরিস কি? হৃৎপেশিতে আমাদের হার্টের যে মাসেলগুলো আছে সেখানে যদি রক্ত বা অক্সিজেন সাপ্লাইটা কমে যায় আমাদের বুকের বাঁ দিকে ব্যথা হয়। কেন ব্যথা হয়? ব্রেকআপের জন্য না, ওটা মেন্টাল পেন, ফিজিক্যাল পেন নয়। ফিজিক্যাল পেন এটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসটা। আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা হালকা বাঁ দিকে চেপে অবস্থান করে আমাদের বুকের, সো বুকের বাঁ দিকেই ব্যথাটা হয়। কেন হয়? হৃৎপেশিতে রক্ত বা অক্সিজেন সাপ্লাইটা হালকা কমে যায়। এরপর বলেছে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে। সাপোজ তোমার একটা বন্ধু এসে তোমার চোখের দিকে টর্চ লাইট ফেল দিল, তোমার চোখের পাতা কিন্তু তোমাকে না বলে বা তোমাকে কিছু করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, অর্থাৎ সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত অনৈচ্ছিক স্বয়ংক্রিয় সাড়া প্রদান।
অবশ্যই এটা অনৈচ্ছিক, তোমার ইচ্ছা দরকার হচ্ছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। তো এটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। আর এর সরল প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশগুলো উল্লেখ করো। গ্রাহক থেকে সংজ্ঞাবহ স্নায়ু, তার থেকে সুষুম্নাকাণ্ড, তার থেকে আজ্ঞাবহ স্নায়ু, তার থেকে কারক। এইভাবে কিন্তু প্রতিবর্ত চাপটা বা পথটা হয়, রিফ্লেক্স আর্ক। তো আমাদের কিন্তু 2016 সাল শেষ, এরপর আসছি আমরা 2017 সালে। সো বি রেডি। কারো কিছু খাবার থাকলে খেয়ে নিতে পারো। তো এটা হচ্ছে 2017 সালের গ্রুপ সি এর কোশ্চেন। দেখা যাক প্রথমের কোশ্চেনটা কী আছে। বলেছে ছত্রাক রাজ্যের যে কোনো 4টে চারিত্রিক বৈশিষ্ট্য। খুবই ইজি কোশ্চেন। তোমরা জানো ছত্রাকের যে কোষপ্রাচীর সেটা কাইটিন নির্মিত হয়। ছত্রাকরা সাধারণত বহুকোষী হয়। ছত্রাকরা ইউক্যারিওটিক হয়, অর্থাৎ এদের আদর্শ নিউক্লিয়াস আছে। এবং ছত্রাকদের দেহ অসংখ্য ছোট ছোট অণুসূত্র দ্বারা গঠিত, যেগুলোকে হাইফি বলে। এবং সেই হাইফিগুলো একসাথে একটা মাইসেলিয়াম গঠন করে। সো এটা হয়ে গেল। এরপর বলেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ছত্রাকের উদাহরণ দাও। অনেকগুলো হবে, আমি একটা বলছি যেটা তোমাদের সবার পরিচিত, ইস্ট। ইস্ট আমাদের পাউরুটি বা ব্রেড তৈরিতে কাজে লাগে, তোমরা জানো। তারপর তোমার অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, দেখো বলেছে একাইনোডার্মাটা পর্বের যে কোনো 4টে চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো আমি বাঁদিকে লিখে রেখেছি, একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ কণ্টক ত্বকযুক্ত, অর্থাৎ শরীরে কাঁটা কাঁটা ধরনের জিনিস থাকে। দেহ ওরাল আর অ্যাবোরাল তলে বিভক্ত। এদের দেহে প্রকৃত সিলোম আছে এবং এদের টিউব ভিট বা নালীপথ থাকে। তোমরা তারা মাছের যদি জাস্ট ছবিটা একটু বইয়ে দেখে নাও না, এই 4টে পয়েন্টই কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, এরপর বলেছে তোমার এই পর্বের যে কোনো একটা প্রাণীর নাম, তারা মাছ বা স্টারফিশ হবে তোমার। তারপর 11 পুরুষ আর স্ত্রী আরশোলার পার্থক্য লেখো। এটা আউট অফ সিলেবাস, সো করাচ্ছি না এবছর, তো এটা বাদ আছে রেডিউস সিলেবাসের জন্য। তার সাথেই আরেকটা বলেছে মাশরুম গ্রন্থি কি। এটা এমনি এমসিকিউ বা জিকে টাইপের জন্য ইম্পর্টেন্ট, সো বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মেল ককরোচের রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড বা পুরুষ আরশোলার জনন গ্রন্থি। ঠিক আছে। এবার 12 সমাঙ্গপিষ্ট ও বিষমাঙ্গপিষ্ট পাতার অন্তর্গঠনের পার্থক্যগুলো লিখো। আমি ওপরে লিখে রেখেছি। সমাঙ্গপিষ্ট পাতার মেসোফিল কলা কেবলমাত্র প্যালিসেড প্যারেনকাইমা দ্বারা গঠিত, কিন্তু বিষমপিষ্ট পাতার যে মেসোফিল কলা সেটা প্যালিসেড আর স্পঞ্জি দুই রকমের কলা দ্বারা কিন্তু গঠিত। সমাঙ্গপিষ্ট যে পাতা আছে তার দুটো দিকেই, মানে ও পাতার ওপর আর নিচ দুটো দিকেই কিন্তু পত্ররন্ধ্র থাকে, কিন্তু বিষমপিষ্ট পাতার কেবলমাত্র পাতার নিচের দিকটাই পত্ররন্ধ্র থাকে। তো এটা হচ্ছে সমাঙ্গপিষ্ট পাতা আর বিষমাঙ্গপিষ্ট পাতার মধ্যে পার্থক্য অন্তর্গঠনের। তার সাথে সাথেই আরেকটা মনে হচ্ছে কোশ্চেন আছে, বলেছে পুষ্পপুট কি। তো দেখো একটা ফুলের 4টে অংশ তোমরা জানো, বীতি, দলমণ্ডল, গর্ভকেশর আর পুংকেশর। তো কিছু কিছু ফুলের ক্ষেত্রে কি হয়, বীতি আর দলকে আলাদা করা যায় না, একসাথে এরা অবস্থান করে, তো একেই বলা হয় পুষ্পপুট। তোমরা যারা রজনীগন্ধা ফুলটা দেখেছো, দেখবে তার বীতি আর দল একসাথে মিশে গেছে, তো ওই ধরনের যে অন্তর্গঠন ওটাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্থ। ওকে, তো রজনীগন্ধাতে এটা দেখা যায়, দেখবে বিয়েবাড়িতে রজনীগন্ধা থাকে, তো দেখতে পাবে তোমরা। তারপরে বলেছে অথবা দিয়ে গুচ্ছিত ফল কি। একটা ফুলে যখন একাধিক গর্ভাশয় মানে ডিম্বাশয় থাকে, তখন প্রত্যেকটা ডিম্বাশয় থেকে এক একটা ফল হয় এবং সব ফলগুলো একটা বোঁটার ওপর অবস্থান করে। তোমরা যারা আতা খেয়েছো বা আতা দেখেছো তারা বুঝতে পারবে গুচ্ছিত ফলটা কেসটা কী। একটা ফুলে অনেকগুলো গর্ভাশয়, প্রত্যেকটা গর্ভাশয় যদি ফল হয়ে যায় এবং একটা বোঁটাতে অবস্থান করে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে গুচ্ছিত ফল। ওকে, আমটাম কিন্তু গুচ্ছিত ফল নয়, ওগুলো হচ্ছে সরল ফল, কারণ ওই একটা ফুলে একটাই ডিম্বাশয় থাকে, সেটা থেকে একটাই ফল হয়। তো মনে রাখবে গুচ্ছিত ফলের উদাহরণ হচ্ছে আতা। এরপর বলেছে অপ্রকৃত ফলের উদাহরণ দাও। অপ্রকৃত ফল বলতে ফলস ফ্রুট, মানে প্রকৃত ফল, হ্যাঁ প্রকৃত ফল নয়। তো এর উদাহরণ হবে আপেল। দেখো ফল কী থেকে হয়, ডিম্বাশয় থেকে, কিন্তু আপেলের ক্ষেত্রে ডিম্বাশয় ছাড়াও
আরও কিছু কিছু অংশ, ফুলের আরও কিছু কিছু অংশ ফল তৈরিতে সাহায্য করে। সো আপেলটাকে বলা হয় অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। এটা আমার খারাপ লাগলো, এত আপেল খাওয়ার পর বলছে ওটা অপ্রকৃত ফল। যাই হোক, 13 বলেছে এনজাইমের কার্যপদ্ধতি সংক্রান্ত ইনডিউসড ফিট মডেলটি বর্ণনা করো। তো তোমরা জানো এনজাইমের যে মেকানিজম বা যেভাবে কাজ করে একটা উৎসেচক, তার দুটো মতামত আছে। একটা হচ্ছে লক্কি মতবাদ আর একটা হচ্ছে ইনডিউসড ফিট মতবাদ। আপাতত দুটোই চলছে। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি 3 নম্বরে দেওয়া আছে, তো এটা বড়, তাই এটা আমি বলছি না। দরকার হলে উৎসেচক নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও বানিয়ে পরে বলে দেবো। যাই হোক, তার সাথে আরেকটা কোশ্চেন দেখো আছে, বলেছে অ্যালোস্টেরিক এনজাইম বলতে কী বোঝো। তো যেসব এনজাইমের স্বাভাবিক ক্রিয়াকেন্দ্র ছাড়াও এক বা একাধিক নিয়ন্ত্রণ গ্রাহক স্থান থাকে তাদের অ্যালোস্টেরিক এনজাইম বলে। এরপর দেখো অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দেওয়া আছে, বলেছে ক্রসিং ওভার ও কায়াজমা বলতে কী বোঝো। তো তোমরা জানো মিওসিস ওয়ানের প্রফেজ ওয়ানের প্যাকেটিন উপদশায় যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আছে, তার যে নন সিস্টার ক্রোমাটিডগুলো আছে, সেগুলো পরস্পরের সাথে প্রথমে সংযুক্ত হয়ে যায় এবং সংযুক্ত হয়ে এক্স আকৃতির একটা গঠন তৈরি করে। দেখতে পাচ্ছ এক্স আকৃতির একটা গঠন। তো এই এক্স আকৃতির গঠনকেই কিন্তু কায়াজমা বলে। আর এই এক্স আকৃতির গঠন করার পর কি হয়, এই যে ক্রোমাটিডটার খণ্ডাংশ এইটা এর কাছে চলে যায় আর এই ক্রোমাটিডটার খণ্ডাংশ এর কাছে চলে যায়, ফলে নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। এটাকেই কিন্তু বলা হচ্ছে ক্রসিং ওভার। এর ফলে কি হয়, জিনের পুনর্বিন্যাস হয় এবং প্রজাতির মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে এবং নতুন নতুন প্রজাতির উদ্ভব হয়। যাই হোক, তার সাথে বলেছে আরেকটা কোশ্চেন আছে ডায়াকাইনেসিস দশার চারিত্রিক বৈশিষ্ট্য। তো তোমার ডায়াকাইনেসিস হচ্ছে প্রফেজ ওয়ানের একটা দশা। এই দশায় কী ঘটে, কায়াজমার তোমরা জানো প্রান্তীয় চলন ঘটতে থাকে প্রফেজ ওয়ানের শেষের দিকে, যেটাকে টার্মিনালাইজেশন বলে। তো এই কায়াজমাগুলো একেবারে শেষ প্রান্তে পৌঁছায় এই ডায়াকাইনেসিস দশায়। হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো আছে সেগুলো আরও একটু মোটা হয়, নিউক্লিয়াস অবলুপ্ত হয়, নিউক্লিওলাস, এবং নিউক্লিয় পর্দা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। ঠিক আছে, এরপর 14টা দেখো, বলেছে বহু শর্করার বিভিন্ন কার্যবলী বর্ণনা করো। তো বহু শর্করা মানে কি, অনেকগুলো একক শর্করা বা মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা বড় চেন গঠন করছে। তো এর অনেক কাজ থাকতে পারে, যেমন তোমার স্টার্চ বা গ্লাইকোজেন এনার্জি সোর্স হিসেবে কাজ করে। সাপোজ তুমি মায়ের ওপর রাগ করে 2-3 দিন ভাত খাওনি, সো দেন তুমি কি মরে যাবে না, তোমার যকৃতে যেই গ্লাইকোজেনগুলো আছে সেগুলো গ্লুকোজে ভাঙতে শুরু করবে, দেন সেইটা থেকে তুমি শক্তি পাবে। সো তোমার পলিস্যাকারাইড কী করছে, তোমার শরীরে একটা এনার্জি সোর্স হিসেবে কাজ করছে। ঠিক আছে, ওই জন্যে অনশনটা রাখা যায় ওই গ্লাইকোজেনগুলো আছে বলে, তোমার অ্যাটিটিউড আছে বলে নয়, ওই গ্লাইকোজেনগুলো আছে বলে। ওকে, আর উদ্ভিদের ক্ষেত্রে ওটা গ্লাইকোজেন নয়, স্টার্চ থাকে। যাক, ওরও ফাংশন একই। আর তাছাড়াও কাইটিন মানে যেই পলিস্যাকারাইডটা বহিঃকঙ্কাল গঠন করে আর্থ্রোপডাদের বা ছত্রাকদের কোষপ্রাচীর গঠন করে, আবার তোমার সেলুলোজ যেটা উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে। তো এরা কি করছে, একটা স্ট্রাকচার দিচ্ছে, একটা গঠনগত কাঠামো দিচ্ছে। সো পলিস্যাকারাইডের এটাও একটা কাজ, প্রথমত এটা একটা এনার্জি সোর্স হিসেবে কাজ করে, আর দ্বিতীয়ত একটা গঠনগত কাঠামো দেয়। এরপর 15 বলেছে উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তি পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। আলোক পর্যায়বৃত্তি বলতে সোজা কথায় বলতে গেলে কতটা দিনের দৈর্ঘ্য বা কতটা রাতের দৈর্ঘ্য, অর্থাৎ কতক্ষণ দিন হচ্ছে কতক্ষণ রাত হচ্ছে, এর ওপর ভিত্তি করে ফুল ফোটা। ঠিক আছে, তো এটা তো সোজা জিনিস প্রথম কথা। দ্বিতীয়ত সংক্ষিপ্ত বললেও এটা সংক্ষিপ্ত হতে বলা যাবে না, ব্রিফ এক্সপ্রেশন চাই, ভাগ আছে অনেক। তো যাই হোক, এটা পরে বলবো। দিবা নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ দাও, এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সূর্যমুখী, অর্থাৎ কতক্ষণ দিন হচ্ছে বা কতক্ষণ রাত হচ্ছে তার উপর এটা এই সূর্যমুখী ফুল ফোটাটা ডিপেন্ড করে না, নিরপেক্ষ। তারপর অথবা দিয়ে বলেছে অক্সিন আর জিব্রেলিনের শারীরবৃত্তীয় কাজ, সেই বাচ্চাদের কোশ্চেন। তো বলে দিই হালকা করে, অক্সিন তোমার কোষের আকার বৃদ্ধি ঘটায়, পার্থেনোকার্পিতে সাহায্য করে, অগ্রস্ত প্রকটতা ঘটায়, এইসব আছে। আর জিব্রেলিন কী করে, তোমার জিব্রেলিন তোমার পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, কখনো কখনো তো এটা কি বলবো, তোমার বীজের সুপ্তাবস্থা ভঙ্গতেও সাহায্য করে। এরপর আরেকটা বলেছে বীজের সুপ্তাবস্থা প্রণোদনকারী
প্রণোদন মানে কি, এইটা আমি মানে প্রথমে বুঝতে পারিনি, ঠিক আছে। প্রণোদন মানেটা কি, এত বাংলা ভাষা আমি বুঝতে পারিনি। তো গুগলে সার্চ করলাম প্রণোদন মানে কি, দেন বুঝলাম প্রমোট করে মানে উৎসাহ দেয়। তো সুপ্তাবস্থা মানে কি, একটা বীজ থেকে তো সরাসরি অঙ্কুরোদ্গম হয় না, অনুকূল পরিবেশে হয় এবং কিছুদিন ওয়েট করতে হয়। তো ওই ওয়েট করাটাকে বাড়িয়ে দেয় কোন হরমোন, এটা হবে তোমার এবিএ বা অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড বীজের ওই সুপ্তাবস্থাটাকে বাড়িয়ে দেয়, ওই সময়টাকে। এবার 16, মূল দ্বারা জল শোষণ প্রক্রিয়ার সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও বড় কোশ্চেন, রসের উৎস অংশটা পড়ে নেবে তাহলেই ওই জায়গাটা বুঝতে পেরে যাবে। তারপর বলেছে প্রস্বেদন টান কি, প্রস্বেদন মানে হচ্ছে বাষ্পমোচন, ঠিক আছে। দেখো, বাষ্পমোচনের ফলে মেসোফিল কলায় যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যায়, তা জাইলেমের মধ্যে শোষণ চাপ সৃষ্টি করে এবং মাটি থেকে মিনারেল ওয়াটার মানে খনিজ লবণযুক্ত জল ঊর্ধ্বমুখে বহন করে। আরেকবার বলে দিচ্ছি, দেখো, যখন পাতার মাধ্যমে বাষ্পমোচন হচ্ছে, পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তখন মেসোফিল কলায় একটা জলের ঘাটতি দেখা যায়, যার জন্য ব্যাপন চাপটা কমে যায়। এবার যখনই ব্যাপন চাপ কমে যাবে, তখনই বেশি থেকে কমের দিকে তরল পদার্থটা প্রবাহিত হবে, অর্থাৎ মাটির নিচে যেখানে অনেক বেশি জল আছে সেখান থেকে উপরের দিকে যেখানে কম জল আছে তার দিকে যাবে। তো জাইলেম বাহিকা মাটির নিচ থেকে কিন্তু জলটা উপরে উঠায়, এটাকেই বলা হয় প্রস্বেদন টান। এরপর 17টা দেখো, 17তে বলেছে সেরিব্রাল কর্টেক্স আর সেরিবেলামের মধ্যে পার্থক্য লেখো। তো হ্যাঁ, এইটা আমি দেখলাম যে বোর্ডেই হোক বা মানে বোর্ডের যেই টিচারগুলো মিলে কোশ্চেন পেপার তৈরি করছে আর কি, সেটা আমি দেখেছি বিশেষ করে। তারা কি করে, যেই টার্মগুলো আমাদের ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় পড়েছে সেগুলোকে ইংরাজিতে করে ছাত্রছাত্রীদের এমন ভয় খাইয়ে দেয় যে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না যে কোথা থেকে কোশ্চেনটা দিয়েছে, আউট অফ সিলেবাস নয়তো সিলেবাসের বাইরে থেকে দিয়ে দিল নি তো কী হলো। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তাই আমি অবশ্যই বলবো, পড়ার সময় পাশে যে ইংলিশ টার্মসগুলো লেখা থাকে সেগুলো অবশ্যই পড়বে, যাতে এই সমস্ত প্রশ্নের মুখোমুখি করতে কখনো মানে ভয় না লাগে, ঠিক আছে। সেরিব্রাল কর্টেক্স মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, আর সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, তাহলে ইজি হয়ে গেল। গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য কী দেখো, সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ, আর সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক আকারে খানিকটা বড় হয়, অনেকটাই বড় হয়, কিন্তু সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক তার তুলনায় অনেকটাই ছোট হয়। এরপর যদি আমরা কাজের দিক দিয়ে দেখি, তাহলে সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক আমাদের কী কাজে লাগে, কোনো কিছু চিন্তা করতে, বুদ্ধি খাটাতে, কোনো কিছু মনে রাখতে স্মৃতি হিসেবে কাজে লাগে। আর সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক মেনলি আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণে, ব্যালেন্স রাখতে বডির মধ্যে, সেটাই সাহায্য করে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এরপর 18তে আসছি, রক্তে CO2 পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট। এটা 2020-তে একটা সেম কোশ্চেন পড়েছে, তখন আমি 2020 যখন সলভ করব তখন বলে দেবো, অথবা দেওয়ার একটা কোশ্চেন আছে সেটা বরং বলে দিই। আর নেফ্রনে রক্ত সংবহনকারী অন্তর্মুখী ধমনিকার থেকে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট কেন, এটা কি বলবো, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সাপোজ একটা বড় পাইপ, তার থেকে জল যাচ্ছে এবং সেটা এক জায়গায় একটা ছোট পাইপের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে কি যখনই বড় পাইপটা থেকে জলটা ছোট পাইপে যাবে, স্পিডটা বেড়ে যাবে না জলের? কারণ কি, যেহেতু টোটাল ক্ষেত্রফলটা কম, জায়গাটা কম, তাই তাকে মানে কি বলবো, চাপটা বেড়ে যাবে, সো প্রেসার বেড়ে যাবে, ঠিক আছে। তো এটাই কিন্তু নেফ্রনে হয়। নেফ্রনে অন্তর্মুখী ধমনিকা থেকে বহির্মুখী ধমনিকার ব্যাসটা ছোট হয় এই কারণেই, যাতে রক্তের যে স্পিডটা, ব্লাড প্রেশারটা সেটা হালকা বেড়ে যায় এবং এর ফলে ফিল্টারটা কিন্তু ভালো হয়। তোমরা জানো নেফ্রনে বিভিন্ন রেচন পদার্থ ফিল্টার হয়ে যায়, তো ওই জিনিসটা ভালো করে হয় বাউমেন্স ক্যাপসুলে, ওকে। ওই জন্যই এই সিস্টেমটা করা আছে। এরপর বলেছে বৃক্কে জলের পুনঃশোষণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা সেই ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন আর টোটাল নেফ্রনটা দিয়ে হালকা করে লিখে দিতে হবে। এটা কি বলবো, একটু টাইম লাগবে, বাট আমি পরে বলে দেবো এটা। তো এরপর আমরা আসছি 2018, আমরা এরপর 2018 কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে। গ্রুপ সিটা আমরা সলভ করব। তো দেখো, ফার্স্টের কোশ্চেনটাই কী বলেছে,
বলেছে ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের যে কোনো 4টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তো ব্রায়োফাইটা মানে কি? মস, সেই ছোটো ছোটো গাছগুলো যেগুলো স্যাঁতস্যাঁতে কাদাতে জন্মায় সেগুলো। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম কথা, এদের প্রকৃতপক্ষে মূল কাণ্ড পাতা থাকে না, অর্থাৎ মূলের বদলে রাইজয়েড, কাণ্ডের বদলে করিড এবং পাতার বদলে ফাইলয়েড থাকে। দ্বিতীয়ত, এদের মধ্যে সংবহন কলাতন্ত্র গড়ে ওঠেনি, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম নেই। তৃতীয়ত, এদের মধ্যে যৌনক্রম সুস্পষ্ট, অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যে জীবনচক্র সেটা ভালোভাবেই দেখা যায়। এবং 4 নাম্বার, এরা স্থলে জন্মালেও এদের নিষেকের জন্য জল লাগে। তো এগুলোই কিন্তু বায়োফাইটার 4টে প্রধান বৈশিষ্ট্য। এরপর বলেছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা বায়োফাইটার উদাহরণ দাও। এটা হবে স্ফ্যাগনাম, বাঁ দিকে লেখা আছে দেখো স্ফ্যাগনাম। ওকে, তার সাথে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, মোলাস্কা পর্বের যে কোনো 4টে চারিত্রিক বৈশিষ্ট্য। তো মোলাস্কা বলতে শামুক, ঝিনুক এইসব। তো এদের কি বৈশিষ্ট্য? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের বাইরে যে বহিঃখলকটা থাকে সেটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয়। দেখবে তোমরা শামুক ঝিনুক দেখলে দেখতে পাবে এদের যে মেন বডিটা সেটা খুব নরম, কিন্তু তার বাইরে একটা শক্ত খোলক দেওয়া থাকে ক্যালসিয়াম কার্বনেটের, ঠিক আছে? তাছাড়া এদের মাংসল পদ দেখা যায়, এদের দেহ ম্যান্টল পর্দা দিয়ে আবৃত থাকে এবং এদের প্রকৃত সিলোম আছে। এক্সাম্পল দিতে বললে অক্টোপাস ভালগারিস, শামুক ঝিনুক অনেকেই আছে। তারপর তোমার নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো 3 প্রকার পরিবর্তিত মৃদগত কাণ্ডের বর্ণনা দাও। বর্ণনা তোমরা দেবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। গ্রন্থিক কন্দ এটা হবে তোমার আদা, স্ফীতকন্দ এটা হবে আলু, আর গুঁড়িকন্দ এটা হবে ওল। ওকে, এরপর দেখো বলেছে প্রাণীর বিভিন্ন প্রকার আবরণী কলার বিবরণ দাও। তো প্রথমেই জানতে হবে আবরণী কলা কি? যে কলা আমাদের দেহের ওপর একটা আবরণ বা আচ্ছাদন সৃষ্টি করেছে। আমাদের দেহে যে ত্বক আছে বা যে চুল আছে, নখ আছে, আমাদের বাইরেটা ঢেকে রেখেছে, তো তাই ওটাকে আবরণী কলা বলা হয়। তো আবরণী কলার অনেকগুলো ভাগ আছে, আয়সাকার আবরণী কলা, স্তম্ভাকার আবরণী কলা, ঘনকাকার আবরণী কলা, সিলিয়েটেড আবরণী কলা, জার্মিনাল আবরণী কলা। তোমরা হয়তো ইংলিশ নামগুলো বেশি পড়েছো, সিলিয়েটেড, কিউবয়েডাল, কলামনার, তাই তো? যাই হোক, একই ব্যাপার, তোমাদের যেটাই সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজেই মনে রাখবে। তো আবরণী কলার ডেসক্রিপশানটা তোমাদের কিন্তু প্রাণীদেহের অঙ্গসংস্থান ওই চ্যাপ্টারটাতে দেওয়া আছে, তোমরা হালকা করে দেখে নেবে। ওকে, ডিটেলসে আর বলছি না। এরপর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, বলেছে যে কোনো 3 প্রকার রেসিমোজ পুষ্পবিন্যাসের উদাহরণ দাও। তো রেসিমোজ মানেটা বুঝতে হবে প্রথমে। রেসিমোজ মানে অনিয়ত, মানে এই যে কাণ্ডের একটা শাখা, এর দেখো শীর্ষ যে ভাগটা আছে সেখানে কিন্তু কোনো ফুল হচ্ছে না। তো এই টাইপের পুষ্পবিন্যাসকে বলা হয় অনিয়ত পুষ্পবিন্যাস। এবং যেহেতু শীর্ষে কোনো ফুল হয় না, তাই এই যে মুকুলটা না সামনের, এটা অনেকটা বাড়তে পারে, বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এই জন্যই এটাকে বলা হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস। এবং এর কিছু ভাগ আছে, তো 3টে জাস্ট ভাগের উদাহরণসহ লিখতে বলেছে। তো দেখো এখানে লেখা আছে, রেশিমটা হবে তোমার সর্ষে, করিম্বর উদাহরণ হবে কালকাসুন্দা, এবং স্পাইকের উদাহরণ হবে আপাং, ঠিক আছে? এই জায়গাটা একটু মনে রাখা ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, মনে রাখতে হবে। বায়োলজির সব পার্টস তো তোমার ভালো লাগবে না, হয়তো সেলটা ভালো লাগবে, বিভিন্ন পার্টস ভালো লাগবে, বাট মরফোলজি আর একটু বোরিং আছে অরিজিনালি, মনে রাখতে হয় প্রচুর জিনিস। যাই হোক, হ্যাঁ, একটা কোশ্চেন তোমাদের ধরে নিই। সাপোজ একটা অ্যাকিনের উদাহরণ কমেন্টে জানাও, দেখি কজনের মনে আছে। যাই হোক, কমেন্টে জানাও। হ্যাঁ, 13টা দেখো। সাইটোস্কেলিটন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লাগো। তো সাইটো মানে কি? কোষ বা সেল, আর স্কেলিটন মানে কঙ্কাল, ঠিক আছে? তো কোষকে কঙ্কালের মতো যে দৃঢ়তা প্রদান করে আছে যেই সমস্ত তন্তুসমূহ, সেটাকেই বলা হয় সাইটোস্কেলিটন। বাঁ দিকে দেখো লেখা আছে সাইটোপ্লাজমে অবস্থিত তন্তুসমূহ যা কোষকে আকৃতি দেয়, দৃঢ়তা প্রদান করে, তাকেই সাইটোস্কেলিটন বলে। ওকে, এরপর বলেছে অথবা দিয়ে একটা কোশ্চেন, প্রোটিনের প্রাথমিক ও কি ওটা যৌগিক গঠন বলতে কি বোঝো? তো দেখো, তোমরা প্রোটিনে পড়েছো 1 ডিগ্রি স্ট্রাকচার, 2 ডিগ্রি স্ট্রাকচার, 3 ডিগ্রি স্ট্রাকচার, 4 ডিগ্রি স্ট্রাকচার। তোমরা জানো প্রোটিনকে আমরা গঠন অনুযায়ী 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে কোয়াটারনারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। উল্টো বলে দিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, 4টে, ঠিক আছে? তো প্রাইমারি বা প্রাথমিকটা কি? অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডের মাধ্যমে
যুক্ত হয়ে যে চেনটা গঠন করছে প্রোটিনের, সেটাকে বলা হচ্ছে প্রোটিনের প্রাথমিক গঠন। এবার দুটো ওরকম প্রোটিনের চেনের অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝে যে হাইড্রোজেন বন্ডিং হয়ে যেই গঠনটা তৈরি হয় সেটাকে বলা হয় যৌগিক গঠন, ঠিক আছে? যৌগিক গঠনটা একটু বড়, ঠিক আছে? এরপর আসছি আমরা নেক্সটে, বলেছে জটিল লিপিড বলতে কী বোঝো? তো দেখো, সরল বা যৌগিক লিপিড থেকে আর্দ্র বিশ্লেষিত হয়ে যে পদার্থ তৈরি হয় তাকেই কিন্তু জটিল লিপিড বলে। যেমন তোমার কোলেস্টেরল, স্টেরয়েড, এইসব। মানে একটা লিপিড ভাঙতে যে বা আর্দ্র বিশ্লেষিত হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে লিপিড। লিপিডের উদাহরণ বলেই দিয়েছি, জটিল লিপিডের উদাহরণ কোলেস্টেরল, স্টেরয়েড, এইসব। আমাদের হরমোনগুলো হবে, সেক্স হরমোনগুলো হবে। যাই হোক, এরপর 15, অ্যাবসাইসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজগুলি উল্লেখ করো। এটা হবে তোমার পত্রমোচন। ওটা গাছ থেকে পাতা ঝরিয়ে দিতে সাহায্য করে। তারপর তোমার সুপ্তাবস্থা বজায় রাখতে, অর্থাৎ একটা বীজকে অঙ্কুরোদ্গম হতে বাধা দেয় অ্যাবসাইসিক অ্যাসিড। এরপর তোমরা হয়তো ভাববে বীজকে অঙ্কুরোদ্গম হতে বাধা দেয় তার মানে সবসময় খারাপ, ভিলেন না। ভিলেনও একটা ফিল্মে যেমন রোল প্লে করে, এটাও রোল প্লে করে। একটা বীজ সাপোজ তার ভ্রূণটা পরিপক্কতা পায়নি, ম্যাচিউরিটি হয়নি, তার আগেই যদি গাছ হয়ে যায় পরে সমস্যা হতে পারে, বিভিন্ন ডিফেক্ট হতে পারে উদ্ভিদের মধ্যে। তাই কিছুক্ষণ অঙ্কুরোদ্গমটা বন্ধ রাখাটাও কিন্তু দরকার। সো অ্যাবসাইসিক অ্যাসিডকে ভিলেন হিসাবে দেখবে না, ওটাও উপকারের একটা ব্যাপার আছে। আবার সাপোজ তোমার মরু অঞ্চলেই হোক বা জলের অভাব হচ্ছে, তখন তো পত্রমোচন করে দেওয়া বেটার, কারণ নালে তোমার বাষ্পমোচনের মাধ্যমে সব জলটা যে শুষে নেবে, মানে কী বলবো, তোমার নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। সো অ্যাবসাইসিক অ্যাসিডেরও ভূমিকা আছে, ওটাকে ভিলেন হিসেবে দেখার কোনো দরকার নেই। এরপর 16, হ্যাঁ তার আগে একটা কোশ্চেন রয়ে গেল, ওর সাথেই ছিল 15তে, ইথিলিনের একটা ব্যবহার লেখো। তো ইথিলিন হচ্ছে একটা হরমোন, এটা মেনলি আমাদের ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে? ফল পাকাতে। 16, বীজের সুপ্তাবস্থার প্রভাবকগুলি উল্লেখ করো। আলো, অক্সিজেন, জল, হরমোন, ভ্রূণের পরিপক্কতা, এইসব আছে আর কি। আলো, অক্সিজেন, জল এগুলো ঠিকঠাক করে পেলে, বিভিন্ন হরমোনের ঠিকঠাক মাত্রা বজায় থাকলে সুপ্তাবস্থাটা কিন্তু সেইভাবে ভঙ্গ হয় বা ইয়ে হয়, ঠিক আছে? আর বাসন্তীকরণ কি? বাসন্তীকরণ হচ্ছে কম উষ্ণতায় ফুল ফোটানোর পদ্ধতি, মানে একটু ঠান্ডা পরিবেশে ফুল ফুটিয়ে নেওয়ার পদ্ধতি। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, বলেছে সাইটোকাইনিনের শারীরবৃত্তীয় কাজগুলো সংক্ষেপে বর্ণনা করো। তো ফার্স্টলি সাইটোকাইনিন আমাদের পার্শ্বস্থ প্রকটতা ঘটায়, অর্থাৎ গাছটাকে সাইডে বাড়তে দেয়। সেকেন্ডলি সাইটোকাইনিন কোষ বিভাজন ঘটানোর জন্য ফেমাস, এটা উদ্ভিদের সাইটোকাইনেসিসটাকে স্পিডে করে। আর তার সাথেই আরেকটা কোশ্চেন আছে, সাইটোকাইনিনের যে কোনো একটা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। ব্যবহারিক মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে কী ব্যবহার করি। তোমরা ক্লাস 10-এ মাইক্রোপ্রোপাগেশন পড়েছো। মাইক্রোপ্রোপাগেশনে তোমরা পড়েছিলে যে কর্ষণ মাধ্যম বা কালচার মিডিয়াম বলে একটা জিনিস, তোমরা সেখানে অক্সিন আর সাইটোকাইনিন একটা মিশ্রণ পড়েছিলে। তো ওই সেম কেস, মাইক্রোপ্রোপাগেশনে ক্যালাস টিস্যু থেকে সাইটোকাইনিন দিলে কিন্তু সেখান থেকে মুকুল তৈরি হয়, ঠিক আছে? অবিভেদিত যে কোষ সমষ্টি বা ক্যালাস টিস্যু, সেখানে কিন্তু সাইটোকাইনিন প্রয়োগ করলে তার থেকে কোষ বিভাজিত হয়ে মুকুল তৈরি হয় মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে। তো এইভাবে আমরা কিন্তু সাইটোকাইনিনকে ফিল্ডে ব্যবহার করি। এরপর দেখো বলেছে পঞ্চম করটি স্নায়ুর নাম লেখো। তো এটার একটা ট্রিক্স আছে, তোমরা যদি চাও আমি আনতে পারি। ইভেন কোন স্নায়ুটা মিশ্র, কোন স্নায়ুটা সংজ্ঞাবহ, কোন স্নায়ুটা আজ্ঞাবহ, এটাও যদি জানতে চাও আমার কাছে ট্রিক্স আছে, আমি আনতে পারি। তোমরা সেই মতো কমেন্টে জানাও তোমাদের কি দরকার আছে, তাহলে আমি আনবো। বাই দ্য ওয়ে, চেষ্টা করা যাক, আমি একটু নিজেই চেষ্টা করি। অলফেক্টারি, অপটিক, অকিউলোমোটর, প্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তো ট্রাইজেমিনালটা 5 নম্বরে পড়ছে, তাই পঞ্চম করটিক স্নায়ু ট্রাইজেমিনাল। আর এটা কী ধরনের স্নায়ু? এটা হচ্ছে মিক্সড নার্ভ, অর্থাৎ সংজ্ঞাবহ আজ্ঞাবহ দুই ধরনের কাজই করে থাকে। আর এটার প্রধান দুটো কাজ কি? তো এটার কি বলবো, সংজ্ঞাবহ কাজটা হচ্ছে অশ্রুগ্রন্থি, চোয়াল, চোখের পাতা এইসব জায়গা থেকে উদ্দীপনা গ্রহণ করা। আর আজ্ঞাবহ কাজটা হচ্ছে চোয়ালের পেশি সঞ্চালিত করা। তারপর বলেছে ছকের সাহায্যে সংক্ষেপে হৃদচক্রটি উপস্থাপন করো। এটা হচ্ছে সেই কার্ডিয়াক সাইকেলটা, অলিন্দের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল, এগুলো সেই টাইম দিয়ে দেখাতে হবে, তোমরা ওটা করবে। তারপর অথবা দিয়ে বলেছে করোনারি ধমনির রোগ বলতে কি বোঝো?
অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বলতে কি বোঝো? তো দেখো, যে ধমনীগুলো হৃৎপিণ্ডে রক্ত সাপ্লাই করে তাতে যদি কোলেস্টেরল জমে যায় তাহলে কি আর রক্তটা সেই ইয়েতে যেতে পারবে? সাপোজ একটু সহজা কোনো উদাহরণ দিই। সাপোজ তোমাদের বাড়িতে একটা পাইপে করে জল সাপ্লাই আসে, ঠিক আছে? যদি পাইপের মাঝখানে কিছু একটা জমে যায় কঠিন পদার্থ, তাহলে কি আর জলটা সেইভাবে আসতে পারবে? একসময় তো ওটা ব্লক হয়ে যাবে। তো সেইটাকেই বলা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। তোমার বিভিন্ন রকম ধমনী আছে যেগুলো তোমার হৃৎপিণ্ডে রক্ত সাপ্লাই করে। তো সেই ধমনীগুলো যদি কোনোভাবে বুজে যায় বা বন্ধ হয়ে যায় কোলেস্টেরল দ্বারা, তখন কিন্তু যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে করোনারি ধমনির রোগ। ওকে, তার সাথে আরেকটা কোশ্চেন আছে, ইসিজি কি? ইসিজি হচ্ছে এই যে নিচে দেখো এরকম একটা গ্রাফ। তো ইসিজি হচ্ছে হৃৎপিণ্ডের ছন্দ এবং বৈদ্যুতিক কার্যকলাপ শনাক্ত করা একটা টেস্ট। হার্টের পেশেন্টদের এই টেস্টটা মেনলি করতে বলা হয়। এটা দেখে তাদের হৃৎপিণ্ডে যে রিদিম আছে সেইটা বোঝা যায়, ছন্দটা, এবং ইলেকট্রিক যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যায়। তো এইভাবে কিন্তু আমাদের শেষ হয়ে গেল 2018। এরপর আমরা যাচ্ছি 2019-এ। ওকে, 19-এর গ্রুপ সি এর কোশ্চেনগুলো দেখব। সো ফার্স্টের কোশ্চেনটা, ডিউটেরোমাইসেটিস শ্রেণীর ছত্রাককে ফাঞ্জি ইনপারফেক্টি বলে কেন? তো ফাঞ্জি মানে তো ছত্রাক, আর ইনপারফেক্টি মানে পারফেক্ট নয়। তো একটা ছত্রাককে কেন বলা হচ্ছে পারফেক্ট নয়? নিশ্চয়ই তার মধ্যে কিছু ডিফেক্ট আছে যেটা বাকিদের মধ্যে নেই। তো অ্যাকচুয়ালি প্রকৃত ছত্রাকরা সেক্সুয়াল আর আসেক্সুয়াল দুটো স্টেজই দেখায়, মানে যৌন আর অযৌন দুটো দশাই কিন্তু দেখায় প্রকৃত ছত্রাকেরা। কিন্তু এই যে ডিউটেরোমাইসেটিস শ্রেণীর ছত্রাকগুলো আছে না, এরা কেবলমাত্র আসেক্সুয়াল বা অযৌন অবস্থা দেখায়, যৌন অবস্থা দেখায় না। তাই এদের ফাঞ্জি ইনপারফেক্টি বলা হয়, ফাঞ্জি ইমপারফেক্টি। ওকে, এরপর বলেছে ফাইকোমাইসেটিস আর অ্যাসকোমাইসেটিস গ্রুপের ছত্রাকের মধ্যে যে কোনো দুটো পার্থক্য লেখো। এটা অ্যাকচুয়ালি একটা নিটের কোশ্চেন। অ্যান্ড কী বলবো, ওই দুটো ওগুলো হচ্ছে ছত্রাকের শ্রেণীবিভাগ। তো দুই শ্রেণীর ছত্রাকের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো ফাইকোমাইসেটিস যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসেপ্টেড মাইসেলিয়াম বা অ্যাসেপ্টেড হাইফি ওদের প্রকৃতি। বাট অ্যাসকোমাইসেটিসের মাইসেলিয়ামটা সেপ্টেড হয়ে থাকে। এবার সেপ্টেড মানে এটা হালকা করে বলে দিই, ওদের যে হাইফি আছে অনুসূত্রগুলো দিয়ে ওদের যে বডিটা তৈরি, সেগুলোতে যে কোষগুলো থাকে না, সেপ্টেড মানে সেগুলো সেল ওয়াল বা কোষপ্রাচীর দ্বারা আলাদা করা থাকে। বাট আসেপ্টেড মানে আলাদা করা থাকে না, ঠিক আছে? যাই হোক, তারপর নেক্সট পয়েন্ট, ক্যারিওগামি ইমিডিয়েটলি ফলোজ প্লাজমোগামি। প্লাজমোগামির ঠিক পরেই ক্যারিওগামি হয় ফাইকোমাইটোসিসের ক্ষেত্রে। কিন্তু ডাইক্যারিওটিক ফেজ বা ডাইক্যারিওটিক দশা থাকার কারণে অ্যাসকোমাইসিটিসদের ক্ষেত্রে ক্যারিওগামি হতে একটু দেরি হয়। এই হচ্ছে পার্থক্য। তারপর বলেছে অথবা দিয়ে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। তো ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস করে আমরা কি লাভ পাবো? ফার্স্টলি হচ্ছে কোনো বন্য জীব শনাক্ত করতে ট্যাক্সোনমি আমাদের কাজে লাগবে, কারণ ট্যাক্সোনমি থেকে আমরা কোনো জীবের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বুঝতে পারি। সুতরাং কোনো জীবের আমরা বিভিন্ন বৈশিষ্ট্য দেখে কিন্তু আমরা তাকে শনাক্ত করতে পারবো। এবং সেকেন্ড কেস, ভেষজ উদ্ভিদ শনাক্ত করতে, অর্থাৎ মেডিসিনাল যে প্ল্যান্টগুলো আছে যেগুলো থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়, সেগুলো কিন্তু জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে বা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে আমাদের ট্যাক্সোনমির জ্ঞান অবশ্যই দরকার। এরপর বলেছে সিনোনিম কি? সিনোনিম মানে একই প্রজাতির বিভিন্ন সায়েন্টিফিক নাম, ঠিক আছে? একই প্রজাতির যদি বিভিন্ন সায়েন্টিফিক নাম হয় তাকে সিনোনিম বলে। ঠিক যেমন তোমার হয়তো তোমার বাড়িতে একটা নাম, স্কুলে একটা নাম, সেরকম টাইপের। এরপর 11, ট্রাকিড ও ট্রাকিয়ার তিনটে পার্থক্য লেখো। তো এটা কি বলবো তোমার, ট্রাকিড আর ট্রাকিয়ার পার্থক্য দেখো। ট্রাকিডের ক্ষেত্রে কোষগুলো দীর্ঘ হয়, আর ট্রাকিয়ার ক্ষেত্রে কোষগুলো নলাকার হয়। ট্রাকিডের ক্ষেত্রে কোষগুলো দীর্ঘ আর দুপান্ত সরু মাকো আকৃতির, আর ট্রাকিয়ার ক্ষেত্রে নলাকার হয়, ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের মতো। ট্রাকিডের কোষগুলোর প্রান্তপ্রাচীর বর্তমান, কিন্তু ট্রাকিয়ার কোষগুলোর কোনো প্রান্তপ্রাচীর থাকে না। ট্রাকিড সংবহন কলাযুক্ত সকল উদ্ভিদে আছে,
কিন্তু ট্রাকিয়া বিশেষত গুপ্তবেজী উদ্ভিদে আছে, সব উদ্ভিদে থাকে না। এই হচ্ছে ব্যাপার। জাইলেমের দুটো উপাদান ট্রাকিড আর ট্রাকিয়ার মধ্যে পার্থক্য। এরপর 12টা দেখো, বলেছে উদ্ভিদের গৌণভাজক কলার দুটো উদাহরণ দাও। তো এটা হবে করক্যাম্বিয়াম ও ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে গৌণভাজক কলা, ঠিক আছে। তার সাথেই আর একটা কোশ্চেন আছে, মুক্ত নালিকা বান্ডেল কি? তো নালিকা বান্ডিল বলতে জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত সংবহন কলাতন্ত্র, ঠিক আছে, সেটাকে একসাথে নালিকা বান্ডিল বলা হয়। এবার নালিকা বান্ডিল মুক্ত হতে পারে, বদ্ধ হতে পারে, বিভিন্ন ভাগ আছে। তো যে সমস্ত নালিকা বান্ডিলে জাইলেম আর ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম কলা বর্তমান থাকে তাকে মুক্ত নালিকা বান্ডিল বলে। আর যাদের ক্ষেত্রে উপস্থিত থাকে না ক্যাম্বিয়াম কলা তাদেরকে বদ্ধ নালিকা বান্ডিল বলে। কাদের ক্ষেত্রে মুক্ত আর কাদের ক্ষেত্রে বদ্ধ দেখা যায়? সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদে মুক্ত নালিকা বান্ডিল দেখা যায়, আর একবীজপত্রী উদ্ভিদে বদ্ধ নালিকা বান্ডিল দেখা যায়, বুঝলে। এরপর অথবা দিয়ে অ্যাডিপোজ কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যাডিপোজ মানে ফ্যাট টিস্যু, ওকে। তো এর দুটো বৈশিষ্ট্য বাঁ দিকে লেখা আছে। প্রথমত কোষগুলো গোলাকার বা ডিম্বাকার হয়, আর দ্বিতীয়ত ফ্যাটপূর্ণ কোষগুলো প্রচুর ঘনভাবে অবস্থান করে, ঠিক আছে। এরপর অ্যারিওলার কলা মানবদেহে কী ভূমিকা পালন করে? অ্যারিওলার কলা মানবদেহে মেনলি একটা সাপোর্টিং কলা হিসাবে অবস্থান করে। তারপর 13 অক্সিডো রিডাকটেজ ও ট্রান্সফারেজ শ্রেণীর উৎসেচকের একটি করে উদাহরণ দাও। বাঁ দিকে লেখা আছে দেখো, অক্সিডো রিডাকটেজের উদাহরণ হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, আর ট্রান্সফারেজ শ্রেণীর উৎসেচকের উদাহরণ হচ্ছে হেক্সোকাইনেজ। এগুলো মনে রাখা হালকা মুশকিল আছে, বাট একটু অনেস্টলি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর বলেছে একটা গঠনমূলক প্রোটিনের নাম লেখো। এ তো অনেকগুলো হবে, কোলাজেন, ক্যারাটিন, অ্যাক্টিন, মায়োসিন, যেগুলো আমাদের বিভিন্ন দৈহিক জিনিসগুলো গঠন করতে সাহায্য করে, সেগুলোই তো গঠনমূলক প্রোটিন। এরপর বলেছে কাজ অনুযায়ী যে কোনো 6 প্রকার প্রোটিনের নাম লেখো। তো দেখো, প্রোটিন মেনলি 6 টাইপস: অ্যান্টিবডিজ, এনজাইমস, প্রোটিন হরমোনস, স্ট্রাকচারাল প্রোটিন, স্টোরেজ প্রোটিনস অ্যান্ড কন্ট্রাকটাইল প্রোটিনস। মূলত 6 ধরনের প্রোটিন, ঠিক আছে। এরপর 14 বলেছে মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রভেজের জাইগোটিন, প্যাকাইটিন ও ডায়াকাইনেসিস উপদশার বৈশিষ্ট্যগুলো কী কী? হ্যাঁ, এটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। সেল পুরো যে সেলটা আছে না, মাইটোসিস তো তোমাদের ক্লাস 10-এ ছিল, ওটা মোটামুটি জানো। তো মিওসিসের কিন্তু 1টা প্রচুরই ভালো করে যাবে, বিশেষ করে প্রভেজ 1টা তোমাদের চিত্রসহ বর্ণনা দিতে পারে। তো এটা আমি এক্সপ্লেন করছি না, বিকজ মিওসিস নিয়ে ফার্স্ট কথা আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেপারেট ভিডিও। অ্যান্ড সেকেন্ড কথা, প্রচুর টাইম লাগবে এক্সপ্লেন করতে। তো জাইগোটিন, প্যাকেটিন আর ডায়াকাইনেসিস উপদশায় কী কী ঘটে তোমরা এটা একটু দেখে নেবে বই দেখে। আর মিওসিস 1টা অবশ্যই ভালো করে দেখে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপর 15 বলেছে নাইট্রোজেন বন্ধনে বা নাইট্রোজেন ফিক্সেশনে লেগ হিমোগ্লোবিনের ভূমিকা কী? তো মেনলি সিম্বিগোত্রীয় গাছে, অর্থাৎ মটর, এই সমস্ত গাছের যে মূল, সেখানে কিন্তু এই লেগ হিমোগ্লোবিনটা পাওয়া যায়। তো ওটা কী করে? অক্সিজেন সাপ্লাই করে ব্যাকটেরিয়াগুলোকে, মেনলি রাইজোবিয়ামের মতো কিছু মেথোজীবী ব্যাকটেরিয়া বাস করে সিম্বিগোত্রীয় গাছের মূলে, তোমরা পড়েছো এগুলো 8-9-এ। তো মেনলি কী করে? লেগ হিমোগ্লোবিনটা অক্সিজেন সাপ্লাই দেয় ব্যাকটেরিয়াকে, এবং নাইট্রোজিনেজ নামক যে উৎসেচকটা আছে নাইট্রোজেন ফিক্সেশনে কাজ করে, সেই উৎসেচকটাকে অক্সিজেন দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাওয়া থেকে বাঁচায় লেগ হিমোগ্লোবিন, ওকে। তো লেগ হিমোগ্লোবিনের একটা ভালোই ভূমিকা আছে। এবার বলেছে C3 উদ্ভিদের পাতার অন্তর্গঠন আর C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠনের মধ্যে দুটো পার্থক্য লেখো। তো প্রথম পার্থক্য হচ্ছে তোমার C3 যে উদ্ভিদগুলো আছে না, তার মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না, কিন্তু C4 উদ্ভিদের পাতার মধ্যে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। আরেকটা পার্থক্য তোমাদের জন্য, তোমরা কমেন্টে জানাও। 16 সহায়ক ব্যাপনে বা ফ্যাসিলিটেড ডিফিউশনে কোষ পর্দাস্থিত প্রোটিন বাহক ব্যবহৃত হয়, কিন্তু একে নিষ্ক্রিয় পরিবহন বলা হয় কেন? দেখো, আমি তোমাদের আগের পার্টেই বলেছিলাম হালকা করে যে পরিবহন 2 প্রকার, সক্রিয়, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কখন বলা হবে? যখন কোনো শক্তির দরকার হবে না। তো হ্যাঁ, হতে পারে এখানে ব্যাপনে কোষ পর্দাস্থিত প্রোটিন বাহক ব্যবহৃত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো শক্তি খরচ হচ্ছে না, যেহেতু গ্র্যাডিয়েন্টের দিকে জিনিসগুলো যাচ্ছে।
সুতরাং এটাকে নিষ্ক্রিয় পরিবহন বলা হয়। অ্যাজ নো এনার্জি রিকোয়ার্ড, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকেই যাচ্ছে। ওকে, এরপর বলছে জিব্বেরেলিনের দুটি শারীরবৃত্তীয় কাজ, মানে বলে বলে হয়ে গেছি। পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, এইসব। অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, হাইড্রোপোনিক্সের সুবিধা লেখো। হাইড্রোপোনিক্স মানে তোমরা হয়তো অনেকে নাও জানতে পারো, সো একবার হালকা করে বলে দিচ্ছি। আমরা মেনলি গাছকে কোথায় লাগাই বা গাছ কোথায় হয়? মেনলি মাটিতে, সয়েলে। বাট গাছকে একটা পাত্রে মধ্যে একটা সাপোজ কোনো টব এরকম টাইপের একটা জিনিসে জলে ডুবিয়ে কিন্তু মানে কি বলবো, চাষ করা যায় বা এরকম টাইপের একটা জিনিস, ওটাকেই বলা হয় হাইড্রোপনিক্স। হাইড্রো মানে জলে ডুবিয়ে কিন্তু গাছটাকে বড় করা, ওটাকে বলা হয় হাইড্রোপনিক্স। ওকে, তো এর সুবিধাটা বা অ্যাডভান্টেজটা চেয়েছে। প্রথম কথা, উদ্ভিদের রোগ নির্ণয় সম্ভব হাইড্রোপনিক্সের মাধ্যমে। বিভিন্ন রকমের মিনারেলস বা খনিজ ওখানে কিন্তু দেয়া হয়, এবং বিভিন্ন উপায়ে ওখানে রোগ নির্ণয়টা সম্ভব, ডায়াগনোসিসটা, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আর ফলনটা কিন্তু বাড়ানো সম্ভব হাইড্রোপনিক্সের মাধ্যমে। তারপর বলেছে উদ্ভিদ দেহে খনিজ পদার্থের বিষাক্ততার একটা উদাহরণ দাও। তো দেখো, কোনো জিনিসই বেশি ভালো না, ঠিক আছে? অহংকার কোনো জিনিসই বেশি ভালো না। সো এমনকি মানে উদ্ভিদ দেহ ঠিক সেরকমই কী বলবো, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে, স্বল্পমাত্রিক পুষ্টি উপাদান, সেগুলো যদি কোনো কারণে উদ্ভিদের মধ্যে বেশি পরিমাণে গৃহীত হয়ে যায় বা শোষিত হয়ে যায়, সেক্ষেত্রে উদ্ভিদের মধ্যে কিন্তু বিষক্রিয়া শুরু হয়। এটাকেই বলা হয় খনিজ পদার্থের বিষাক্ততা বা বিষাক্ততা বা মিনারেল টক্সিসিটি। তো এরকম একটা উদাহরণ হচ্ছে উইলসন ডিজিজ, যেটা কপার বা সিইউয়ের বেশি শোষণ করে নেওয়ার ফলে হয়। কোনো গাছ যদি বেশি পরিমাণে তামা পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার উইলসন ডিজিজ হতে পারে। সো কোনো জিনিস বেশি ভালো না, মনে রাখবে। এবার 17, ক্লোরাইড শনাক্তকরণ কি? এটা বড় হবে, তাই এখন বলছি না। এক অণু হিমোগ্লোবিন সর্বাধিক কতগুলো অক্সিজেন অণু পরিবহন করতে পারে? 4টে। তোমরা হিমোগ্লোবিন জানো, এটা একটা কোয়াটারনারি প্রোটিন। এর 4টে চেন থাকে, 2টো আলফা চেন, 2টো বিটা চেন। তো এটা 4টে অক্সিজেন অণু পরিবহন করতে পারে। ওকে, এরপর 18, মূত্র তৈরির ধাপগুলো লেখো। সেই বড় কোশ্চেন, আপাতত তো বলা যাবে না, এটা বড় হবে। যাই হোক, ইসিজিতে কিউআরএক্স কমপ্লেক্সের তাৎপর্য কী? দেখো, যে কিউআরএক্স কমপ্লেক্স আছে, সেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান, কার্ডিয়াক রিদিম এইসব চেক করতে সাহায্য করে। অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো রোগ শনাক্তকরণে কিন্তু কিউআরএক্স কমপ্লেক্সটা সাহায্য করে। অর্থাৎ ইসিজি করলে যে একটা গ্রাফ পাওয়া যায়, ঠিক আছে, সেইটা। তারপর অথবা দিয়ে কোশ্চেন আছে, ক্ষুদ্রান্তে ফ্যাট জাতীয় খাদ্য কিভাবে শোষিত হয়? তো এটা হচ্ছে উত্তরটা, দেখো নিচে লেখা আছে, পোর্টাল শিরার মাধ্যমে কিছু ফ্যাটি অ্যাসিড বিশোষিত হয়। আবার মাইসেলিতে দ্রবীভূত ফ্যাটি অ্যাসিড কোষপর্দার মাধ্যমে আবরণী কোষে প্রবেশ করে, ভিলাসের রক্তজালিকায় বিশোষিত হয়। তাছাড়া ল্যাকটিয়ালের মাধ্যমেও কিন্তু ফ্যাটটা শোষিত হয়। এরপর বলেছে কৃত্রিম বৃক্ক কী? কৃত্রিম বৃক্ক মানে কি? কিডনি। আর কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, মানে ম্যানমেড। তো ডায়ালাইজারকে আর্টিফিশিয়াল কিডনি বলা হয়, যদিও এখনও পর্যন্ত আর্টিফিশিয়াল কিডনি আবিষ্কার হয়নি, তবুও ডায়ালাইজারকে বলা হয়। কারণ ডায়ালাইজার কী করে, তোমার যাদের যে সমস্ত রোগীদের কিডনি কাজ করে না, তাদের বর্জ্য পদার্থ বা তরল ব্লাড থেকে কিন্তু আলাদা করতে ডায়ালাইজার সাহায্য করে। তাই একে কিডনির মতো কাজ করে বলে আর্টিফিশিয়াল কিডনি বলা হয়। তো মোটামুটি 2019ও কিন্তু শেষ, আমরা অনেকটাই চলে এসেছি। এবার জাস্ট লাস্ট 2020টা আমরা কিন্তু সলভ করব। সো যেহেতু এতক্ষণ আমাদের সাথে থেকেছো, আর একটুক্ষণ থাকো, আমরা পুরোটা সলভ করব। ওকে, তো 2020তে যাওয়ার আগে তোমাদের একটা কথা বল দিই, এই যে C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদের মধ্যে বললাম, আর একটা পার্থক্য নিজেরা করে দেবে, আমি জানি তোমরা কতটা করতে পারবে। যাক, যারা কমেন্ট করেছো ভালো, আর যারা কমেন্ট করোনি তাদেরকে আমি বলে দিই। তো একটা পার্থক্য আগেই বলেছি তোমাদের, যে C3 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না, C4 দেখা যায়। আর সেকেন্ড পার্থক্যটা হবে তোমার, C3 উদ্ভিদে বান্ডিল সিতে ক্লোরোপ্লাস্ট থাকে না, কিন্তু C4 উদ্ভিদে বান্ডিল সিতে ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, এরপর আমরা যাচ্ছি 2020তে। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমার মনে আছে এই 2020 সালের এমসিকিউগুলো সলিউশন করার সময় তোমাদের আমি একটা এমসিকিউ বলেছিলাম নিজেরা করে নিতে। সেটা হচ্ছে 7এরটা, নিচের কোন জৈব অণুটি রক্তনালীর প্রাচীর ও মাড়িতে পাওয়া যায়? এটা উত্তরটা কিন্তু কোলাজেন হবে। তো তোমরা যারা কোলাজেন কমেন্ট করেছিলে আগের ভিডিওটাতে, সঠিক। আর যারা অন্য কিছু কমেন্ট করেছিলে তারা কিন্তু রং। ওকে, যাই হোক, চলো বড় কোশ্চেনে যাওয়া যাক।
এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড, মানে 2020 গ্রুপ সি। এটা করেই আজকের ভিডিও শেষ হবে। তো এতক্ষণ ধরে যারা দেখছো থ্যাংক ইউ। আশা করি তোমরা অনেকগুলো কোশ্চেন সম্পর্কে নতুন সম্পর্কে জানতে পেরেছো। সো যাই হোক, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাই যারা এখনও লাইক করনি একটা লাইক করে দাও। আর প্রথমে কোশ্চেনটা দেখো কী বলেছে। বলছে প্রোটিস্টা রাজ্যের যে কোনো 4টে চারিত্রিক বৈশিষ্ট্য। তোমাদের আমি আগেই বললাম যে শ্রেণীবিন্যাসটা ভালো করে করতে, ওখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো দেখো চলে এসেছে প্রোটিস্টা থেকে 4টে চারিত্রিক বৈশিষ্ট্য। তো প্রথম কথা, প্রোটিস্টারা এককোষী হয়। দ্বিতীয় কথা, প্রোটিস্টারা ইউক্যারিওটিক হয়। তৃতীয় কথা, প্রোটিস্টাদের কোষের মধ্যে পর্দাবৃত কোষাঙ্গাণু আছে। এবং চতুর্থ কথা, প্রোটিস্টাদের গমনাঙ্গ হিসাবে ক্ষণপদ, সিলিয়া, ফ্ল্যাজেলা এইসব থাকে। তারপর বলেছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দিতে। তো যারা গ্রামরঞ্জকে রঞ্জিত হয় তাদেরকেই কিন্তু বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এরকম একটা উদাহরণ হবে ব্যাসিলাস। ওকে, এবং বলেছে নিডারিয়া পর্বের যে কোনো 4টে চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম কথা, নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরীয় হয়, অর্থাৎ একটোডাম এন্ডোডাম থাকে, মেসোডাম থাকে না। 2 নম্বর, নিডোব্লাস্ট নামক একটা দংশক কোষ থাকে, যেই জন্য এদের নাম নিডারিয়া। এদের মুখছিদ্রে কর্ষিকায় ভর্তি থাকে। এবং চতুর্থত, এদের কেন্দ্রীয় গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন নামক কেন্দ্রীয় গহ্বর নিডারিয়ার মধ্যে থাকে। ঠিক আছে, এরপর বলেছে রিট্রোগ্রেসিভ রূপান্তর কি। তো দেখো, যে রূপান্তরে লার্ভা অবস্থায় থাকা বৈশিষ্ট্যাবলীগুলি পরিণত অবস্থায় বিলুপ্ত হয়ে যায়। যেমন অ্যাসিডিয়া বলে একটা প্রাণী আছে, তার লার্ভা দশায় নোটোগড থাকে, কিন্তু সেটা কিন্তু পরিণত অবস্থায় বিলুপ্ত হয়ে যায়। অ্যাসিডিয়ার লার্ভা দশায় থাকা নোটোগড নার্ভগড পরিণত অবস্থায় বিলুপ্ত হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে রিট্রোগ্রেসিভ রূপান্তর। তারপর 11, আরশোলার মুখপাঙ্গের অংশগুলির নাম কি। এটা তোমাদের আউট অফ সিলেবাস এই বছরের জন্য। হেপাটিক সিকার কাজ কি। এটা হবে খাদ্যের সারাংশ শোষণ ও এনজাইম ক্ষরণ, পাচকরস ক্ষরণ এইসব। 12, পত্রবিন্যাস কি। যে পদ্ধতিতে কাণ্ডতে পাতাগুলো সাজানো থাকে। সব গাছে কাণ্ডতে তো পাতাগুলো একই রকমভাবে সাজানো থাকে না, বিভিন্ন রকমভাবে সাজানো থাকে, তো ওটাই হচ্ছে পত্রবিন্যাস। তারপর বলেছে অস্থানিক মূলের 2টি শারীরবৃত্তীয় কাজ কি। তো বিভিন্ন রকমের অস্থানিক মূল হয়, তার মধ্যে যদি ভেলামেন বলি তাহলে ভেলামেন আমাদের জলীয় বাষ্প শোষণ করতে সাহায্য করে বায়ুমণ্ডল থেকে। আর দ্বিতীয়ত, অনেক সময় কি হয়, অস্থানিক মূল থেকে কিন্তু মুকুল তৈরি হয়। ঠিক আছে, এরপর দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে, পুংকেশরের সমসংযোগ আর অসমসংযোগের 2টি উদাহরণ দাও। তো দেখো, সমসংযোগ মানে কি, যখন পুংকেশরটা পুংধানী, পুংদণ্ড এইসবের সাথে সংযুক্ত থাকছে। আর অসমসংযোগ মানে পুংকেশরটা যখন পাপড়ি টাপড়ি এগুলোর সাথে সংযুক্ত থাকছে। ঠিক আছে, তো সমসংযোগের উদাহরণ হবে জবা, আর অসমসংযোগের উদাহরণ হবে ধূত্র, রাসনা এইসব ফুলগুলো। ঠিক আছে, 13, অক্সিডো রিডাকটেজ আর লাইগেজ উৎসেচকের বৈশিষ্ট্য কী কী। তো অক্সিডো রিডাকটেজ মানে কি, অক্সিডেশন রিডাকশান ঘটায় যেটা, অর্থাৎ যেই সব উৎসেচক একটা যৌগের জারণ বা অক্সিডেশন এবং অপর যৌগের বিজারণ বা রিডাকশান ঘটায় তাকে অক্সিডো রিডাকটেজ বলে। ওকে, আর লাইগেজ কি, এটিপি থেকে শক্তি গ্রহণ করে দুটো যৌগের মধ্যে বন্ড করে নতুন যৌগ বানায় যে, অর্থাৎ দুটো যৌগকে জুড়ে নতুন যৌগ গঠন করে, মানে যুক্ত করার যে উৎসেচকের কাজ সেটা হচ্ছে লাইগেজ। ঠিক আছে, এরপর 13টা দেখো, বলেছে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে প্রধান পার্থক্যটা কী। তো মিওসিস 1-এ হ্রাস বিভাজন ঘটে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যায়। বাট মিওসিস 2 সমবিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকে মাইটোসিসের মতো। ওকে, এবার অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, কোষচক্রের কোথায় কোথায় চেক পয়েন্ট দেখা যায়। তো কোষচক্রের 3টে জায়গায় চেক পয়েন্ট দেখা যায় মেনলি। ফার্স্ট হচ্ছে G1S চেক পয়েন্ট, G1 আর S দশার মাঝখানে। দ্বিতীয় হচ্ছে G2M, G2 এবং বিভাজন দশার মাঝখানে। আর আরেকটা দেখা যায় সেটা হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ ট্রানজিশন, অর্থাৎ মেটাফেজ আর অ্যানাফেজের মাঝে, যেটা স্পিন্ডেল চেক পয়েন্ট দেখে বেমতন্তুগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, তো তার সাথে আরেকটা কোশ্চেন আছে, প্যাকাটিন উপদশায় কোন ঘটনা ঘটে। অবশ্যই ক্রসিং ওভার, এটা তো ফেমাস কোশ্চেন। 14টা বলেছে লাইসোজোমের বহুরূপতা বর্ণনা করো। তো লাইসোজোমকে বিভিন্ন রকমভাবে পাওয়া যায়, কখনো প্রাথমিক লাইসোজোম হিসাবে, কখনো হেটারোলাইসোজোম হিসাবে, কখনো অটোফ্যাগোজোম হিসাবে, আবার কখনো রেসিডিউয়াল বডি হিসাবে। এগুলো হালকা করে এক্সপ্লেনেশন করবে।
তারপর হচ্ছে মানবদেহে লিপিডের কাজ কী। তো লিপিডের একটা কাজ বলতে এটা একটা হিডেন এনার্জি সোর্স হিসেবে কাজ করে। আমাদের দেহে যখন কার্বোহাইড্রেট ফুরিয়ে যায় তখন লিপিড ভাঙতে শুরু করে এবং সেখান থেকে আমরা শক্তি পাই। তারপর বলেছে বীজের অঙ্কুরোদ্গমের সময় কী কী পরিবর্তন ঘটে। মেনলি বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজটা জল শোষণ করে এবং বীজের মধ্যে যে অ্যামাইলেজটা আছে সেটা কিন্তু ভেঙে গ্লুকোজ হয়ে যায়, ঠিক আছে। তারপর বলেছে একটা হর্ষ দিবা উদ্ভিদের উদাহরণ দাও। একটা হর্ষ দিবা উদ্ভিদের উদাহরণ, এটা তোমরা কমেন্ট করে জানাও, না পারলে আমি পরে বলে দেবো। তারপর বলেছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন আবদ্ধকরণ কীভাবে ঘটে। এটা তোমরা সবাই জানো, সেই 9 থেকে পড়ছো। রাইজোবিয়াম নামক একটা মিথজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে, সেটা একটু হালকা করে প্রসেসটা বলে দেবে তাহলেই হয়ে যাবে। 16 বলেছে অনাবর্তকার ফসফরিভবন প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হয়। এটা তো একটু বড় আছে, এটা একটু নিজেকে করতে হবে। P680 P700 বিভিন্ন ইলেকট্রন বাহক টাহক দেখাতে হবে। তারপর বলেছে C2 চক্রের প্রথম ধাপে কোন ঘটনা ঘটে। তো মেনলি RUBP অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে 3 ফসফোগ্লিসারেট আর 2 ফসফোগ্লাইকোলেট। 2 ফসফোগ্লাইকোলেট থেকে আবার সেকেন্ড ধাপে গ্লাইকোলেট হয়। এটাই কিন্তু C2 চক্রের প্রথম ধাপে ঘটে। এবার 17 মানবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সুষুম্না শীর্ষক কী কী কাজ করে। এটা আমাদের শ্বাসকেন্দ্র হিসেবে কাজ করে, রেসপিরেটরি সেন্টার। বমন নিয়ন্ত্রণ করে, বমি নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমাদের লালা কেন্দ্র, অধরা লালা কেন্দ্র হিসেবে কাজ করে সুষুম্না শীর্ষক। আর ভেগাস স্নায়ুর কাজ জানতে চেয়েছে। তো ভেগাস স্নায়ু প্রথম কথা সংজ্ঞাবহ কাজ হচ্ছে আন্তর্যন্ত্রের অনুভূতি গ্রহণ, অর্থাৎ আমাদের দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সেন্সেশন আছে, বিভিন্ন উদ্দীপনা, সেগুলো গ্রহণ করে। আর তাছাড়া আজ্ঞাবহ কাজ হচ্ছে গলাধকরণ, খাবারটাকে গিলতে সাহায্য করা, পাকস্থলী অন্ত্রের ক্ষরণে সাহায্য করা। তারপর আমাদের ফুসফুস বা হৃৎপিণ্ডের বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা ভেগাস স্নায়ুর কাজ। 18 থেকে বলেছে মানবদেহের শ্বসনতন্ত্রের যে কোনো দুটো গোলযোগের কারণ আর ফলাফল। তো শ্বসনতন্ত্র বলতে আমাদের শ্বাস নিতে সমস্যা, এরকম দুটো রোগ। তো অ্যাজমা বা হাঁপানি একটা হবে, আর সিলিকোসিস হবে, সিলিকন কারখানায় কাজ করার ফলে হয়। তো এগুলো কারণ ফলাফল মোটামুটি তোমরা জানো, লিখে দেবে। তারপর বলেছে রেনাল ক্যালকিউলি কী। তো রেনাল ক্যালকুলি বলতে মূত্রে লবণ যদি ক্যালাসিত হয়ে যায় এবং কিডনি স্টোন সৃষ্টি হয়, সেটাকেই কিন্তু রেনাল ক্যালকিউলি বলে। ওটা হালকা করে লিখবে। আর বলেছে রক্ততঞ্চনের ধাপগুলো একটা শব্দছকের সাহায্যে দেখাও। এটা হালকা বড় হবে, অন্য একটা ডিফারেন্ট ভিডিওতে দেখাবো। আর ক্লোরাইড শিফট কী। ক্লোরাইড শিফট হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের একটা পদ্ধতি যার মাধ্যমে আরবিসির পর্দার মধ্য দিয়ে বাইকার্বনেট ও ক্লোরিন আয়নের বিনিময় ঘটে, ঠিক আছে। তো এই নিয়ে আমাদের 2020 কোশ্চেন শেষ। হোপ ভালো লেগেছে। তো থ্যাংক ইউ এতটা দেখার জন্য, অ্যান্ড এইভাবেই পাশে থাকো। এবার কমেন্টে সত্যি করে বলো তো কেমন করে দেখেছো পুরো ভিডিওটা। 1 ঘন্টার ভিডিও পুরোটা তো দেখবে না, এতটা পেশেন্স কোনো স্টুডেন্টের মধ্যে নেই, আর এতটা টাইম দেওয়া সম্ভবও না। তো বলো কে কেমন করে দেখেছো, 2x স্পিড দিয়ে, 1.5x স্পিড দিয়ে, নাকি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ডাইরেক্ট স্কিপ। কীভাবে দেখলে কমেন্ট করে জানাও। আমিও দেখতাম না আগে, পুরোটা কে দেখবে 1-2 ঘন্টার ভিডিও। যে কোশ্চেনগুলো একটু অজানা লাগবে সেগুলো জাস্ট দেখে নিলেই হয়ে গেল, কোশ্চেনগুলো জানা নিয়ে কাজ। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।